আজ আমরা পেডিয়াট্রিকের কিছু একদম বেসিক অংশ নিয়ে বা পোর্শন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আসি আমাদের কিছু জানার টার্মের দিকে, যেগুলো আমরা অলরেডি জানি, যেমন কি গ্রোথ আর ডেভেলপমেন্ট। এই দুটো টার্মের সম্বন্ধে মোটামুটি সকলেই আমরা ওয়াকিবহল, তাই তো? এবার আমি বলে রাখি যে গ্রোথ আর ডেভেলপমেন্ট যেটা জানতে হবে আমাদের কোশ্চেন পয়েন্ট অফ ভিউতে, গ্রোথ হচ্ছে কোয়ান্টিটিভ মেজারমেন্ট এবং ডেভেলপমেন্ট হলো কোয়ালিটিভ মেজারমেন্ট। ঠিক আছে? তো এই কোয়ালিটিভ মেজারমেন্টটা ডিরেকশান যদি বলি, দেন সেফালোকর্ডাল অ্যান্ড প্রক্সিমোডিস্টাল। অর্থাৎ কি আমাদের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে বাই ডিরেকশনাল। সেটা হচ্ছে কি সেফালোকর্ডাল অ্যান্ড প্রক্সিমো ডিস্টাল। ওকে, তাহলে এখানে দুটো কোশ্চেন, যে গ্রোথ হচ্ছে কোয়ান্টিটিভ মেজারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ালিটিভ মেজারমেন্ট। আর গ্রোথ এবং ডেভেলপমেন্ট খুবই অর্ডারলি প্রসেস, মানে একটা অপরের উপর ডিপেন্ডেন্ট এবং খুবই অর্ডারলি একটা রিথমিসিটি মেনে হয়ে থাকে। ওকে, দেন আমাদেরকে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে স্টেজ অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে? এখানে স্টেজ বলতে কিছু কিছু স্টেজ আমরা দেখতে পাবো, যেমন প্রিনেটাল পিরিয়ডে দেখতে পাবো, তেমন পোস্টনাটাল পিরিয়ডেও দেখতে পাবো। এখানে 14 days, 0 to 14 days, 14 days to 8 week অ্যান্ড 8 week টু বার্থ, তিনটে পোর্শানে আমরা ভাগ করেছি। তো এখানে 0 থেকে যে 14 days তাকে আমরা বলি ওভাম ফেজ, 14 days to 8 week এটা হচ্ছে এমব্রায়ো ফেজ, এবং 8 week টু বার্থ এটা হচ্ছে ফিটাস ফেজ। তাহলে এই পুরোটাই কি প্রিন্যাটালের মধ্যে পড়লো, প্রিন্যাটাল পিরিয়ডের মধ্যে পড়লো। তাহলে প্রিন্যাটাল পিরিয়ডকে আমরা তিন ভাগে ভাগ করি, ওভাম, এমব্রায়ো অ্যান্ড ফিটাস, এই তিনটে ফেজে ভাগ করি। এবার পোস্টনাটাল পিরিয়ডের মধ্যে কিছু ভাগ আছে এরকম, সেইগুলো সম্বন্ধে মোটামুটি তোমরা সকলেই জানো। যেমন নিওনেট কদিন হয়ে থাকে, 0 থেকে 28 দিন। এই নিওনেটকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা আর্লি নিওনেট, একটা লেট নিওনেট। আর্লির ক্ষেত্রে 0 থেকে 7 days এবং 7 থেকে বাকি 28 দিন, বাকি 28 দিন নয়, মানে আপ টু 28 days, তাকে আমরা কি বলি লেট নিওনেট। ইনফ্যান্সি কি 29 days থেকে 1 year পর্যন্ত, টটলার হচ্ছে 1 year থেকে 3 year, অ্যান্ড প্রিস্কুল হচ্ছে 3 year থেকে 6 year। এই কয়েকটা মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাডোলেশনটার টাইম পিরিয়ড কত। অ্যাডোলেশনের টাইম পিরিয়ড হচ্ছে হু অ্যাকর্ডিং 10 থেকে 19, 10 to 19 ইয়ার্স অফ এজকে আমরা অ্যাডোলেশন এজ গ্রুপ বলে জানি। এবার আসছি আমি ওয়েট। তো আমাদের ইন্ডিয়াতে মোটামুটি অ্যাভারেজ যে বাচ্চা জন্ম নেয় তাদের ওজন মোটামুটি 2.5 থেকে 3.5 কেজি হয়ে থাকে। যদি আমাকে বলে এখন সিঙ্গল অ্যান্সার টিক করতে, দেন আই উইল গো টু দ্য 3 কেজি, বিকজ অ্যাভারেজ যে ওয়েট সেটা আমাদের 3 কেজি হয়ে থাকে। এবং কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে 2.5 থেকে 3.5। ওকে, সো এবার এটা খুবই ইম্পর্টেন্ট পোস্ট বেসিক বা যে কোনো নর্সের যে কোনো পয়েন্ট অফ ভিউতেই, যে এখানে কি করে না একটা এজ বার্থের সময় একটা এজ বলে দেয়, সেটা এক্সও বলে দিতে পারে বা কোনো এজও বলে দিতে পারে। যেমন বলে দিল 3 কেজি, একটা বাচ্চার জন্মকালীন ওজন 3 কেজি, এবং সেই ওজনটা কবে দ্বিগুণ হবে, তাহলে আমাকে তখন কি বলতে হবে 2x কখন হয় 5 থেকে 6 মান্থে, 3 গুণ কখন হয় 1 ইয়ারে। এই জায়গাগুলো জিজ্ঞেস করতে পারে যে একটা বাচ্চার ওজন ডবল কবে হয় 5 থেকে 6 মান্থে, ট্রিপল কবে হয় 1 ইয়ারে। এটা এবার পুরোটা আছে, এটা তোমরা দেখে নিও। আচ্ছা, হাইটের দিকে বলি, আমাদের বাচ্চার যে বার্থের সময় যে হাইট দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে 50 সেন্টিমিটার, এবং সেটা আমাদের 6 মান্থে গিয়ে সেটা হয় 65 সেন্টিমিটার, এবং 1 ইয়ারে গিয়ে 50%, মানে যেটা তার প্রথম যে বার্থের সময় যে হাইটটা হলো তার 25% ইনক্রিমেন্ট হয়, 25% ইনক্রিমেন্ট হয়। অর্থাৎ যদি 50 সেন্টিমিটার হয় তাহলে 25% যদি তার ইনক্রিমেন্ট হয় তাহলে কি আমরা দেখতে পাচ্ছি 75 সেন্টিমিটার তার হাইট হবে। এবার লেন্থ অফ দ্য বেবি, মানে কোনো একটা বাচ্চার
লেন্থ কবে ডবল হয়, সেটা হচ্ছে 4 ইয়ার্স অফ এজ। যদি 4 ইয়ার্স অফ এজে আমাদের একটা বাচ্চার লেন্থ ডবল হয়ে থাকে। ওকে, দেন এবার এই জিনিসটা কিন্তু আমাদের JEE-PBN বা নর্সেট দুটো জায়গাতেই এসেছিলো যে আমাদের একটা বাচ্চার লেন্থ কখন ডবল হয়, 4 ইয়ার্স অফ এজে আমাদের কি হয়, একটা বাচ্চার লেন্থ ডবল হয়। এবার ইনস্ট্রুমেন্ট, আমরা কোন যন্ত্রের সাহায্যে আমরা উচ্চতাটা পরিমাপ করি, বা দুভাবে হয়ে থাকে, তোমরা দেখে থাকবে হয়তো যন্ত্রের নামও জানবে। এটা স্টেডিওমিটার, এটা হচ্ছে ইনফ্যান্টোমিটার। এটা হচ্ছে ইনফ্যান্টোমিটার, একটা স্টেডিওমিটার। একটা কী করা হয়, একটা বাচ্চা দাঁড় করানো হয়, সেখানে একটা হাইট নেওয়া হয়, যে কতটা হাইট তার হলো, তাকে আমরা বলি স্টেডিওমিটার। স্টেডিওমিটার। এবার স্টেডিও থেকে মোটামুটি মনে রাখার জন্য স্ট্যান্ড, যে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড থেকে স্টেডিওমিটার। আর ইনফ্যান্টোমিটার কি, আমরা যখন লাইং অবস্থায় তাকে শুইয়ে যখন তার লেন্থ মেজার করছি, তাকে আমরা কি বলছি, ইনফ্যান্টোমিটার। এবার ইনফ্যান্টোমিটারে আমরা কতদিন পর্যন্ত পরিমাপ করতে পারি, কোনো আইডিয়া আছে? এটা হচ্ছে 24 মান্থস পর্যন্ত আমরা ইনফ্যান্টোমিটারের মাধ্যমে আমরা কিন্তু লাইং অবস্থায় ইনফ্যান্টোমিটারের মাধ্যমে আমরা তার লেন্থ পরিমাপ করতে পারি। এবং এটা মেবি নর্সেটে তো এই কোশ্চেনটা এসেছিল যে 24 মান্থ পর্যন্ত আমরা লাইং অবস্থাতে একটা তার কোনো বাচ্চার পরিমাপ করতে পারি। তাহলে স্ট্যান্ডিং অবস্থায় কী হলো, স্টেডিওমিটার, আর লাইং অবস্থায় ইনফ্যান্টোমিটার। ওকে, হেড সার্কামফারেন্স নর্মালি হয়ে থাকে 33 থেকে 35 সেন্টিমিটার। অনেক বইয়ে সেটা 34 to 35 সেন্টিমিটারও লিখে থাকে। মোটামুটি একটা রেঞ্জ যে 33 থেকে 35 সেন্টিমিটার একটা হেড সার্কামফারেন্স কোনো বাচ্চার যখন সে জন্মগ্রহণ করছে হয়ে থাকে। এবার হতে পারে সে হেড সার্কামফারেন্সটা এর থেকে বড় হলো, তাহলে তাকে কি বলবো, হাইড্রোসেফালাস, জানো তোমরা। আর যদি সেটা কম হয়ে থাকে তার নাম হচ্ছে মাইক্রোকেফালি। এবার মাইক্রো কথার অর্থ কী, মাইক্রো কথার অর্থ ছোটো, তো কেফালি মানে কি, কেফালি কথার অর্থ কী, হেড। সো মাইক্রোকেফালি মানে কি, তার হেড সার্কামফারেন্সটা কম। এবার চেস্ট সার্কামফারেন্সের সাথে হেড সার্কামফারেন্সের মানে সম্পর্কটা কি, যে হেড মানে চেস্ট সার্কামফারেন্স হেড সার্কামফারেন্সের থেকে 3 সেন্টিমিটার কী হবে, কম হবে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে কোন এজে গিয়ে আমাদের হেড সার্কামফারেন্স এবং চেস্ট সার্কামফারেন্স ইকুয়াল হবে, জানো তোমরা নিশ্চয়ই, 1 ইয়ার। 1 ইয়ারে গিয়ে আমাদের হেড সার্কামফারেন্স চেস্ট সার্কামফারেন্সের ইকুয়াল হবে। এবার টিথ, আমাদের টিথের কথায় বলি যে টিথ পোর্শনটাকে আমাদের JEE-PBN-এ কোশ্চেন আসে ভালো রকম। এবার আমাদের দুটো ধরনের টিথ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে যাকে আমরা দুধে দাঁত বলি, বা যাকে ইংলিশে বলে ডেসিডুয়াস টিথ, যাকে আমরা প্রাইমারি টিথও বলে থাকি। এবং সেটা কনভার্ট হয়ে কী হয় না, পার্মানেন্ট টিথে সেটা কনভার্ট হয়। তো প্রাইমারি টিথের সংখ্যা কটা, 20টা। এবং তার যদি আমি লিখি, ফর্মুলা লিখি, ICPMM, অর্থাৎ কি, ইনসাইজার ক্যানাইন প্রিমোলার মোলার 2102। এটা হচ্ছে আমাদের প্রাইমারি টিথ বা ডেসিডুয়াস টিথের ডেন্টাল ফর্মুলা। ওকে, এবং আমাদের যে প্রথম যে টিথ ইরাপ্ট হয় 8 থেকে 12 মাসের সময়, যে প্রথম যে টিথটা ইরাপ্ট হয় সেটা হচ্ছে লোয়ার মিডিল ইনসাইজার, লোয়ার মিডিল ইনসাইজার। এই টিথটা প্রথম আমাদের ইরাপ্ট করে। এবং যে লাস্ট টিথ যেটা ইরাপ্ট করে সেটা হলো আমাদের সেকেন্ড মোলার। এবং এই প্রাইমারি টিথ আমাদের মোটামুটি 33 মান্থ পর্যন্ত আমাদের ইরাপ্ট হতে দেখতে পাওয়া যায়। মানে 33 মান্থ পর্যন্ত আমাদের এই প্রাইমারি টিথ বেরোতে পারে লাস্ট। ওকে, এবার পার্মানেন্ট টিথ, যে প্রাইমারি টিথগুলো ছিল সেগুলো ডেসিডুয়াস টিথগুলো, সেগুলো কী হয় পরবর্তীকালে কনভার্ট হয়ে গিয়ে কী হয়, পার্মানেন্ট টিথে পরিণত হয়।
এবং তার যে ডেন্টাল ফর্মুলা সেটা হচ্ছে 2123, অর্থাৎ ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার 2123, নিচেও 2123। ওকে, এবং এর ক্ষেত্রে যে ফার্স্ট টিথ ইরাপ্ট হয় সেটা হলো ফার্স্ট মোলার বা মোলার 1, এবং লাস্ট টিথ যেটা ইরাপ্ট হয় সেটাকে আমরা কি বলি, উইসডম টিথ বলি, উইসডম টিথ বা আক্কেল দাঁত বলেও আমরা জানি। তাহলে কি ডেসিডুয়াস টিথটা আমাদের কি টিথে পরিণত হলো, পার্মানেন্ট টিথে পরিণত হলো। ঠিক আছে, আচ্ছা এখানে একটা শর্ট কোশ্চেন মনে রাখবে যে এজ ডিপেন্ডেন্ট অ্যানথ্রোপোমেট্রি, মানে এজের ওপর কোন অ্যানথ্রোপোমেট্রি মেজারমেন্টটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে মুয়াকটা জানো হয়তো, মিড আপার আর্ম সার্কামফারেন্স, মিড আপার আর্ম সার্কামফারেন্স, এবং এটাকে পরিমাপ করার জন্য ইউজ করা হয় সাকির স্টেপ ইউজ করা হয়। এবং এটা ডিটেলস আমরা যখন নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট যদি পোর্শন আমাদের লাগে পেডিয়াট্রিক ক্ষেত্রে, যদি মনে হয় ইম্পর্টেন্ট আছে, তো সেই যখন ডিসকাশান করব তখন এটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, এবার মাইলস্টোন আমাদের মুখস্থ করতে হয়, কারণ আমাদের WNCতে নর্মাল যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের যে নর্মাল এক্সাম হয়, ফাইনাল এক্সাম, তো সেকেন্ড ইয়ারে আমাদের পেডিয়াট্রিকে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মাইলস্টোন, 0 থেকে 1 হতে পারে বা 0 থেকে 3 ইয়ার মাইলস্টোন আমাদেরকে জিজ্ঞেস করে। তো মোটামুটি আমরা এটাকে মুখস্থ করে রাখি, কিন্তু সেটা একবার রিক্যাপ তোমরা করে নেবে নিজেরা। আমার মনে হয় এখানে যে এই দুটো কোশ্চেন হয়তো বেশি ইম্পর্টেন্ট, যে কখন একটা বাচ্চা রোল ব্যাক করতে পারে তার বুকের ওপর ভর করে, সেটা হচ্ছে 6.5 মান্থ। ওকে, এবং সিট উইদাউট সাপোর্ট হচ্ছে 6 মান্থ, এবং ওয়াক অ্যালোন 12 মান্থ, এবং রান করতে পারে 16 মান্থে। এটা একবার তোমরা নিজেদের মতো করে দেখে নেবে। এই কয়েকটা মোটামুটি বেসিক অবশ্যই মনে রাখবে, 4টে। বাকি যে সমস্ত মনে হয় যদি তোমার আরও বেশি করব, বা তোমার যদি মনে হয় যে কোনো ক্রিটিক্যাল কোশ্চেন, যদি খুব বেশি ক্রিটিক্যাল কোশ্চেন আসে, সেটাকেও আমি অ্যাপিয়ার করব, তো সেক্ষেত্রে তুমি একবার পুরোটা দেখে নিতে পারো। এটা পুরোটা আমার দেওয়া আছে। আচ্ছা, এবার এখানে কিছু MCQ টাইপের কোশ্চেন আছে, যেগুলো হয়তো এখানকার সম্বন্ধিত হতে পারে, পেডিয়াট্রিকের ক্ষেত্রেও আসতে পারে, বা আমাদের সাইকোলজির ক্ষেত্রেও আসতে পারে। তো সেক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে যে সিগমন্ড ফ্রয়েড। তো সিগমন্ড ফ্রয়েডে কী করেছিলেন না, সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট করেছিলেন। মানে এই প্রিন্সিপাল ডেভেলপমেন্ট বলতে কি, সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের যে থিওরি তিনি কে দিয়েছিলেন, সিগমন্ড ফ্রয়েড। এবার এই সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের 3টে ভাগ, ইড, ইগো, সুপার ইগো, এটা মোটামুটি সকলেই জানো। এবার এই ইড, ইগো, সুপার ইগো এটা শুধু জানলেই হবে না, এগুলো কোন কোন প্রিন্সিপালের ওপর তৈরি সেগুলো থেকেও কোশ্চেন আসে। যেমন ইগো হচ্ছে রিয়ালিটি প্রিন্সিপালের উপর তৈরি, সুপার ইগো হচ্ছে পারফেকশন প্রিন্সিপালের উপর তৈরি, এবং ইড প্লেজার প্রিন্সিপালের উপর তৈরি। এই জিনিসটা একটু মনে রেখো, মনে রেখো ক্ষেত্রে মানে খুবই ভালোভাবে মনে রেখো, এটা পোস্ট বেসিক ক্ষেত্রে অনেকবার কোশ্চেন আসে। বা সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এটা হচ্ছে এরিকসন মডেল বলা হয়, এরিকসন মডেল, এবং এটাও আমাদের নর্সেটের ক্ষেত্রে আসে। তো এটাও একটু মনে রেখো, চেষ্টা করো নিজেদের মধ্যে, যে এরিকসন সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টে থিওরিটা দিয়েছিলেন, বা অনেক সময় কোশ্চেন আছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট থিওরি কে দিয়েছিলেন, তো একই অ্যান্সার হবে এরিকসন। মোরাল ডেভেলপমেন্ট বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি কার, লরেন্স কুহেলবার্গ। এবং এটা মনে রাখার জন্য তুমি আমি বলবো যে একটু ভালোভাবে মনে রেখো, লরেন্স কুহেলবার্গ এটাও আসতে পারে। ঠিক আছে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট থিওরি, জেমস ডব্লিউ ফাউলার। ডেভেলপমেন্ট অফ লজিক্যাল থিঙ্কিং, জিন বিগট। তো এই সমস্ত নামগুলো একটু মনে রাখার চেষ্টা করো, কারণ এগুলো হয়তো আমাদের পোস্ট বেসিকের ক্ষেত্রে খুব বেশি হলে আমাদের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট কার, সিগমন্ড ফ্রয়েডের, এবং তার যে প্রিন্সিপালগুলো সেগুলো জিজ্ঞেস করতে পারে, বা খুব আরও একটু হাই স্ট্যান্ডার্ড করলে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট কার
বা এরিকসন মডেল কার সেটাও সম্বন্ধে জানতে পারে। আর এই দিকেরটাও ইম্পর্টেন্ট যে লজিক্যাল থিঙ্কিং জিন পিগার্ট এটাও কিন্তু আসে। আচ্ছা, এবার আসছি নর্মাল হার্ট রেট। নর্মাল হার্ট রেট মোটামুটি নিউরেটদের ক্ষেত্রে কত হয়ে থাকে? 120 থেকে 160 বিপিএম, মানে বিটস পার মিনিট। আর এটা কী বলতো, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা থাকে, তো মোটামুটি আমাদের জানতে হবে 120 থেকে 160 বিপিএমই নিওনিটাল হার্ট রেট নর্মাল। কারণ হচ্ছে এই কোশ্চেনটা কোনো একটা ইয়ারে আমাদের এমসি এসেছিলো, তো সেখানে এই অপশানটাই দেওয়া ছিল, আমি দেখলাম যে 120 থেকে 160, সেটাই হচ্ছে রাইট অপশান হবে। তো সেক্ষেত্রে এটাই একটু মনে রেখো যে 120 থেকে 160। এবার এর মধ্যে রেঞ্জ হতে পারে, ধরো তোমাকে অপশানে দিল 130 থেকে 160, সেক্ষেত্রে সেটাই তোমাকে কারেক্ট করতে হবে। মোটামুটি অ্যাপ্রক্সিমেট এটাই থাকে। এবার ফন্টানেল ক্লোজার, আমাদের ফন্টানেল দুটো আছে, আমরা জানো যে আমাদের যে পেডিয়াট্রিকের ক্ষেত্রে ফন্টানেল কি দুটো, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার ফন্টানেল, একটা পস্টেরিয়ার ফন্টানেল, এবং সেগুলো কবে ক্লোজ হয়? এটা হচ্ছে 18 মান্থে ক্লোজ হয়, একটা 2 থেকে 3 মান্থে ক্লোজ হয়। এবং এটা ডিটেলস যখন অবসে যে ম্যাম পড়াবেন সেক্ষেত্রে তিনি ক্লিয়ার করবেন এই সমস্ত ব্যাপারটা, ফন্টানেল ক্লোজার বা ফন্টানেলের শেপ, এই সমস্ত ব্যাপারগুলো যেগুলো আছে তোমরা জানো হয়তো, তো সেইগুলোই পরে ক্লিয়ার করবে। এবার হচ্ছে আপগার্ড স্কোরিং। আপগার্ড স্কোরিং কি? মোটামুটি আপগার্ড স্কোরিং কি অ্যাসেসমেন্ট করা হয় সেটা কি জানো তোমরা, যে কী কী অ্যাসেসমেন্ট এই আপগার্ডের মাধ্যমে করতে পারি? একটা হচ্ছে নিউরোলজিক্যাল, একটা হচ্ছে আমাদের রেসপিরেটরি, আর একটা হচ্ছে সার্কুলেটরি। এই তিনটে আমরা অ্যাসেসমেন্ট এই আপগার্ডের মাধ্যমে করতে পারি, এবং তিনটেই তুমি দেখতে পাচ্ছ নিউরো, রেসপিরেটরি, সার্কুলেটরি, তিনটে একদম হাই প্রোফাইল ইম্পর্টেন্ট জিনিস, এবং সেটা হচ্ছে আমরা আপগার্ড স্কোরিংয়ের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, আপগার্ড স্কোরিংয়ে এবার তোমরা একটা কোশ্চেন হয়তো দেখে থাকবে যে হোয়াই কর্ড ক্ল্যাম্প ডিলেড। কারণ কি, আমাদের যে আম্বেলিক্যাল কর্ড থাকে, সেখানে যে ব্লাডটা থাকে সেটা কোথায় ট্রান্সফার হয়? বেবিতে ট্রান্সফার হয়। এর ফলে কি বেবির যে তোমার অ্যাসপেক্সিয়া বলো বা হচ্ছে তার অ্যানিমিয়া, এই সমস্তগুলো প্রিভেন্ট হয়। তার জন্য আমাদের কী হয়, কর্ডটাকে মানে কর্ড যে ক্ল্যাম্পটা হয় সেটা ডিলেট করা হয়, তাই তো। এবার হচ্ছে আপগার্ড স্কোরিংয়ের কি? আপগার্ড স্কোরিংয়ে মোটামুটি তোমরা সকলেই জানো সমস্ত কিছু, যে কী কোথায় কী পয়েন্ট থাকে, এবং এই জায়গা থেকে আমাদের কিন্তু পোস্ট বেসিক বা যে কোনো পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসতে পারে। হয়তো মানে কিছু একটা কন্ডিশান দিয়ে দিল, বিভিন্ন কন্ডিশান, এবং তার উপরে তোমাকে কী করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে যে তার কত পয়েন্ট মানে কত স্কোরিং হতে পারে। তো সেক্ষেত্রে অ্যাক্টিভিটি কি বা মাসেল টোন, আপগার্ডের APGAR, A ফর অ্যাক্টিভিটি, P ফর পালস, G ফর গ্রিমেন্স, অ্যাপিয়ারেন্স অ্যান্ড রেসপিরেশন। এবং এখানে যেটা অবশ্যই মানে দেখতে হবে, আমরা রেসপিরেশন রেট কিন্তু কাউন্ট করি না, রেসপিরেশন রেট কিন্তু আপগার্ডের মাধ্যমে কাউন্ট করা হয় না, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুধু না, এটা মাথায় রাখতে হবে। আমরা কখনোই বলতে পারি না যে আপগার্ডের মাধ্যমে আমরা রেসপিরেশন রেট বা রেসপিরেটরি রেট আমরা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, সো এবার অ্যাক্টিভিটি যদি 0 পয়েন্ট কখন দেবো, 1 পয়েন্ট দেবো, 2 পয়েন্ট, তাহলে 0, 1, 2 এটা হচ্ছে আমাদের টোটাল আপগার্ডের স্কোরিং। ঠিক আছে, তো অ্যাক্টিভিটি অ্যাবসেন্ট যদি থাকে তাহলে 0 পয়েন্ট, যদি আর্ম এবং লেগ ফ্লেক্স করতে পারছে তাহলে 1 পয়েন্ট, এবং 2 পয়েন্ট ফর অ্যাক্টিভ মুভমেন্ট। পালসও অ্যাবসেন্ট থাকলে 0, বিলো 100 1, ওভার 100 2 পয়েন্ট। গ্রিমেন্স বা রিফ্লেক্স কথার অর্থ কি? রিফ্লেক্সের ক্ষেত্রে ফ্ল্যাসিড 0, সাম ফ্লেকশন অফ এক্সট্রিমিটিস 1 পয়েন্ট, অ্যান্ড অ্যাক্টিভ মোশন 2 পয়েন্ট। অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রেও এটা ব্লু পেল যদি হয় তাহলে কি, তাহলে 0 পয়েন্ট, ব্লু পেল বা এক্সট্রিমিটিসও ব্লু, তাহলে সেক্ষেত্রে। তো যেটা বলছিলাম, আমাদের অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে যখন স্কিন কালার দেখছি, যখন সেটা ব্লু এবং পেল আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেন্ট্রাল সাইনোসিসও আছে, অ্যাক্রোসাইনোসিসও আছে। 1 পয়েন্টের ক্ষেত্রে কেবলমাত্র অ্যাক্রোসাইনোসিস, এবং কমপ্লিটলি পিঙ্ক বলতে কি, দ্যাটস আ নর্মাল কন্ডিশন। রেসপিরেশন বলতে নট দ্য রেসপিরেটরি রেট, ইটস দ্য রেসপিরেটরি
এফর্ট, এটা কি রেসপিরেশন বলতে আমরা এফর্টটাকে বলছি, এমনটা না যে রেসপিরেটরি রেটটা বলছি, একদমই না। এখানে আমরা সেটাই বলছিলাম যে রেসপিরেটরি রেট হচ্ছে কিন্তু আমরা আবগারের মাধ্যমে কাউন্ট করি না। তো যখন 0 পয়েন্ট তার এফর্টটা 0, 1 পয়েন্ট স্লো অ্যান্ড ইরেগুলার অ্যান্ড 2 পয়েন্ট ফর দ্য ভিগোরাস ক্রাই। সো আমরা যত বেটার পয়েন্টের দিকে যাব, অর্থাৎ 2 পয়েন্টের দিকে যাব যে কোনো একটা কন্ডিশানে, ধরো পালস আমি 2 পয়েন্ট পেলাম, তাহলে কি সেটা হচ্ছে কি নর্মাল কন্ডিশনের দিকে যাচ্ছি আমি। এখানে যত ভালো পয়েন্ট পাবো, মানে ধরো 8, কোনো একটা বাচ্চা টোটাল আমার আবগার স্কোরিং এলো 8, তার মানে কি সেই বাচ্চাটার অ্যাসপেক্সিয়া নেই, এবং সেই বাচ্চাটার তার মানে কি এক্সট্রা ইউট্রাইন যে কন্ডিশান সেটাকে ভালোভাবে অ্যাডাপ্ট করে নিতে পেরেছে। অর্থাৎ কোনো বাচ্চার টোটাল স্কোর যদি 8 বা 9 বা 10 হয়, তাহলে কি বাচ্চাটা খুবই হেলদি, তার অ্যাসপেক্সিয়া নেই, বাত অ্যাসপেক্সিয়া নেই, এবং সে হচ্ছে এক্সট্রা ইউট্রাইন কন্ডিশানটাকে অ্যাডাপ্ট করে নিতে পেরেছে, সেটাই দেওয়া আছে। তো সিভিয়ারলি ডিপ্রেসড কন্ডিশান বা যদি সিভিয়ার কোনো অ্যাসপেক্সিয়া কন্ডিশান দেখতে পাওয়া যায়, তাহলে 0 থেকে 3 রেটিং দেওয়া হয়। যদি মডারেটলি ডিপ্রেসড হয়, ধরো আমি আবগার পেলাম 4 থেকে 6, তার মানে কি সে বাচ্চাটা মডারেটলি বাদ অ্যাসপেক্সিয়েটেড, এবং সেকেন্ডলি সে যে এক্সট্রা ইউট্রাইন কন্ডিশানটাকে ভালোভাবে ক্যাচ আপ করতে পারেনি, মানে ভালোভাবে বলতে কি মডারেটলি ক্যাচ আপ করেছে। এক্সেলেন্ট কন্ডিশন মানে কি, এক্সেলেন্ট কন্ডিশন হচ্ছে 7 to 10। এবার ভেরিয়াস মেকানিজম অফ দ্য হিট লস, বিভিন্নভাবে হিট লস হতে পারে। একটা হচ্ছে কন্ডাকশান। কন্ডাকশান কথার অর্থ হচ্ছে যদি একটা বাচ্চাকে আমরা ঠান্ডা সারফেসের ওপর শুইয়ে দিই, তাহলে বাচ্চার বডি থেকে হিটটা সেই ঠান্ডা সারফেসে চলে যাবে, তাকে আমরা বলি কন্ডাকশান। কনভেকশান, কনভেকশান বলতে কি যদি বাচ্চাকে আমরা খালি গায়ে শুইয়ে দিই কোনো একটা জায়গায়, তাহলে কি তাহলে বাইরের যে আমাদের কোল্ড এনভায়রনমেন্ট আছে সেখানে হিটটা ট্রান্সফার হয়ে যাবে, তাকে আমরা বলি কনভেকশান। ইভাপোরেশান, ইভাপোরেশান মানে তো যখন বাচ্চার শরীর থেকে আমাদের হিটটা ইভাপোরেট হচ্ছে। রেডিয়েশান মানে এই সমস্ত মাধ্যমে বিভিন্ন প্রসেস, 4টে প্রসেস আর কি, কন্ডাকশান, রেডিয়েশান, কনভেকশান, ইভাপোরেশান, এইটা হচ্ছে 4টে মেথড যে যার দ্বারা আমাদের বাচ্চার শরীর থেকে হিটটা লস হতে পারে। এই শুধু 4টে নাম মনে রাখবে, দ্যাটস এনাফ। টার্ম কন্ডিশান, এবার কিছু টার্ম রয়েছে, টার্ম বলতে কিছু নেম রয়েছে, সেগুলো একটু দেখবো আমরা। টার্ম মানে কি, যখন কোনো একটা বাচ্চা 37 থেকে 42 উইক্সের জেস্টেশন এজের মধ্যে আছে, মানে আছে এবং তার ডেলিভারি হয়েছে আর কি। প্রিটার্ম কন্ডিশান মানে কি, যখন উইদিন 37 উইক্স, 37 উইক্সের আগেই তার বাচ্চারা ডেলিভারি হয়ে গেছে, তাহলে প্রিটার্ম বেবি। লো বার্থ ওয়েট বলতে কি 2.5 কেজির থেকে যদি কম ওজনের বাচ্চা ডেলিভারি হয়, তাহলে তাকে এলবিডব্লিউ বলবো। ভেরি লো বার্থ ওয়েট বেবি 1.5 কেজির থেকে যদি কম হয়, আর এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি যখন হচ্ছে 1 কেজির থেকেও ওই কম ওজনের যদি বাচ্চা ডেলিভারি হয়, তাহলে আমরা তাকে ইএলবিডব্লিউ বা এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি। ভেরি লো বার্থ ওয়েট বেবি লেস দ্যান 1.5 কেজি, লো বার্থ ওয়েট বেবি লেস দ্যান 2.5 কেজি। ওকে। পোস্টার্ম বেবি কি 42 উইক্সের বিয়ন্ডে কোনো বাচ্চা যদি তার জন্ম হয়, তাহলে তাকে বলছি পোস্টার্ম বেবি। এসজিএ হচ্ছে স্মল ফর জেস্টেশনাল এজ, জেস্টেশনাল এজ। যদি কোনো বাচ্চার 10 সেন্টাইল যে গ্রোথ চার্ট আমাদের হয়, তাতে যদি 10 সেন্টাইলের থেকেও কম হয়, তাহলে তাকে বলা হয় এসজিএ, স্মল ফর জেস্টেশনাল এজ। ল্যানুগো তোমরা জানো মোটামুটি, যে বাচ্চার শরীরে যে হেয়ার দেখতে পাওয়া যায়, চুল থাকে, তো তাকে আমরা বলি ল্যানুগো। মিউকোনিয়াম কি, আমাদের বেবির যে ফার্স্ট টুল, তাকে আমরা মিউকোনিয়াম বলে জানি। এবং মিউকোনিয়ামটা বিভিন্ন জিনিস নিয়ে তৈরি হয়, তো সেটা হয়তো তোমরা জানো না বা জানতেও পারো। তো এই মিউকোনিয়ামের মধ্যে বিভিন্ন জিনিস থাকে, যেমন হচ্ছে গ্লাইকোপ্রোটিন থাকতে পারে, ল্যানুগো থাকতে পারে, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন যে ইন্টেস্টিনাল মিউকোসা সেটা থাকতে পারে। এবং যদিও এর মধ্যে সবথেকে বেশি কোনটা থাকে, ওয়াটার, সেটা প্রায় 80% কাছাকাছি থাকে, কিন্তু বাকিও বিভিন্ন ল্যানুগো বা ইন্টেস্টিনাল মিউকোসা বা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এ সমস্ত জিনিসপত্র কিন্তু এই মিউকোনিয়ামের মধ্যে থাকে। এবং এটা হচ্ছে কি
গ্রিন ব্ল্যাক কালার স্টুল, গ্রিন আর ব্ল্যাকিসের একটা কম্বিনেশন টাইপের স্টুল, এবং এটা ফার্স্ট টুল, আমাদের বেবির ফার্স্ট টুল হচ্ছে মিউকোনিয়াম। ওকে, এবং চেঞ্জ বলছি না, যে মিউকোনিয়াম স্টুলটা দেন হচ্ছে ট্রানজিশান স্টুলে কনভার্ট হয়, দেন সেটা হচ্ছে আমাদের যেটা ইয়েলো কালার আমাদের স্টুল হয় সেটাতে কনভার্ট হয়। প্রথমে মিউকোনিয়াম, দেন ট্রানজিশান স্টুল, দেন হচ্ছে আমাদের ইয়েলো কালার স্টুল বা গোল্ডেন ইয়েলো বলা হয়, গোল্ডেন ইয়েলো কালার স্টুল। এবার একটা কথা বলি, এমএস বা মিউকোনিয়াম অ্যাসপিরেটেড বা অ্যাসপিরেশন সিনড্রোম, এটা হচ্ছে যে আমাদের যে পোস্ট মানে কী বলবো টার্ম বেবি, পোস্ট টার্ম বেবির ক্ষেত্রে যে আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হয় তার সবথেকে বড় কারণ হলো এই এমএএস বা মিউকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। তাহলে মিউকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম কি না, মিউকোনিয়াম অ্যাসপিরেটেড সিনড্রোম হচ্ছে পোস্ট টার্ম বেবির ক্ষেত্রে, পোস্ট টার্ম বেবির ক্ষেত্রে যে আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হয় তার মেন কজ বা মোস্ট কমন কজ। ঠিক আছে, নিউবর্ন টেম্পারেচার 36.5 থেকে 37.5, তাই তো ডিগ্রি সেন্টিগ্রেড। এবার নিউবর্ন টেম্পারেচার জানো তোমরা, যদি একটা রেঞ্জ থাকে, যে বিভিন্ন টেম্পারেচার রেঞ্জ থাকে, যে 37, যে আমরা টেম্পারেচার জানি আর কি, সেই টেম্পারেচারটাই আমাদেরকে জানতে হবে যে নিউবর্নের টেম্পারেচার কত না, 36.5 থেকে 37. সো 36.5 থেকে 37.5 হচ্ছে আমাদের নিউবর্ন টেম্পারেচার। এবার সেই নিউবর্ন টেম্পারেচারের বিভিন্ন যে ক্লাসিফিকেশনের কথা বলছিলাম, যে দেখবে তোমরা কোল্ড স্ট্রেস, ঠিক আছে, মাইল্ড, মডারেট বা সিভিয়ার হাইপোথার্মিয়া, যখন হচ্ছে মাইল্ড কত হয় 32 থেকে 36 থেকে 36.5, যাকে আমরা কোল্ড স্ট্রেস বলে জানি। কোল্ড স্ট্রেস, যেটা আমি লিখে দিই একটু, যে আমাদের কোল্ড স্ট্রেস বা মাইল্ড হাইপোথার্মিয়া, তো সেটা হচ্ছে কি 36 থেকে 36.5 ডিগ্রি সেন্টিগ্রেড, মাইল্ড মডারেট 32 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড সিভিয়ার 32 ডিগ্রি সেন্টিগ্রেড থেকেও কম। তো এই হচ্ছে ব্যাপার, যে আমাদের যে হাইপোথার্মিয়া দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে 3টে কন্ডিশন হতে পারে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। ওকে, এবার হচ্ছে এক্সপেক্টেড CO2 লেভেল, এই CO2 বলছি, SpO2 লেভেল, এবং এটা আমাদের জানতে হবে যে ফার্স্ট মিনিটে আর 5 মিনিটে কত আমাদের একটা বাচ্চার ক্ষেত্রে মানে থাকে, SpO2 থাকে। 1 মিনিটে থাকে হচ্ছে 60 থেকে 65%, এবং 5 মিনিটে হচ্ছে 80 থেকে 85%। ওকে, ভার্নিস ক্যাসিওসা জিনিসটা কি, যে আমাদের বাচ্চার দেহে একটা কি বলবো, যে মোম টাইপের একটা আস্তরণ থাকে, যেটা কি করে বাচ্চার ক্ষেত্রে হাইপোথার্মিয়া কন্ডিশন মানে হিট রেডিয়েশনটাকে কমাতে চেষ্টা করে। এর ফলে কি হয়, যে বাচ্চার আমাদের কি হাইপোথার্মিয়া কন্ডিশনে বাচ্চাটা কি যাবে না, ঠিক আছে, মানে হিট লসটাকে প্রিভেন্ট করে। আচ্ছা, এবার হচ্ছে কেএমসি 3টে মেন যে মানে কি বলবো দিক, একটা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, একটা হচ্ছে আর্লি ডিসচার্জ, একটা হচ্ছে প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া। ঠিক আছে, এই 3টে হচ্ছে আমাদের কেএমসির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আর্লি ডিসচার্জ এবং প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া। এবং নিওনেটাল, এটা হচ্ছে লিখেছিলাম আমি সিজার, নিওনেটাল সিজারের ক্ষেত্রে মোস্ট কমন কজ হচ্ছে হাইপক্সিয়া হচ্ছে মোস্ট কমন কজ। আর মোস্ট কমন টাইপ সিজার হচ্ছে নিওনেটালদের ক্ষেত্রে সাবটেল সিজার হচ্ছে, তো মোস্ট কমন টাইপ হচ্ছে সাবটেল সিজার। ওকে, তো সিপিআরটা হচ্ছে বিভিন্ন জায়গায়, যে সিপিআর একটা ফান্ডামেন্টালও আছে এবং এখানেও আছে, তো সিপিআর পোর্শনটা আমি একবার বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে হলো সিপিআরের ক্ষেত্রে
পালস, পালস হচ্ছে আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে পালস হচ্ছে ক্যারোটিড পালস চেক করা হয়, এবং চাইল্ডের ক্ষেত্রে ক্যারোটিড এবং ফিমোরাল পালস চেক করা হয়, এবং এদের ক্ষেত্রে ইনফ্যান্টের ক্ষেত্রে আমাদের কেবলমাত্র ব্র্যাকিয়াল পালস চেক করা হয়। অর্থাৎ অ্যাডাল্টে ফিমোরাল অ্যান্ড ইনফ্যান্টের ক্ষেত্রে ব্র্যাকিয়াল। এটা হচ্ছে ক্যারোটিড হচ্ছে ফার্স্ট প্রিফারেন্স আর ফিমোরাল হচ্ছে সেকেন্ড প্রিফারেন্স। রেশিও কি? রেশিও হচ্ছে এগুলো কিসের ওপর মানে ডিপেন্ড করে? রেস্কুয়ার ওপর। যেহেতু ধরো হতে পারে সিঙ্গেল রেস্কুয়ার হতে পারে বা মাল্টিপল রেস্কুয়ার। তো যদি অ্যাডাল্টের ক্ষেত্রে সিঙ্গেলই হোক কি মাল্টিপল, আমাদের রেশিওটা সেম থাকে 30:2। সিঙ্গেলের ক্ষেত্রে চাইল্ড এবং ইনফ্যান্টে 30:2 হয়, যদি সেটা মাল্টিপল হয় তাহলে 15:2 হবে। টাইম গ্যাপ, প্রত্যেকটা যে আমরা সিপিআর দিচ্ছি তো এর ক্ষেত্রে ম্যাক্সিমাম যে টাইম গ্যাপ হয়ে থাকে সেটা হয়ে থাকে 10 সেকেন্ড। আর নিওনেটাল ক্ষেত্রে রিসার্সিটেশনের ক্ষেত্রে আমাদের চেস্ট কম্প্রেশন ইন্টু ভেন্টিলেশন রেশিও 3:1 হয়ে থাকে। চেস্ট কম্প্রেশন ইন্টু ভেন্টিলেশন রেশিও। নিওনেটের ক্ষেত্রে তাহলে চেস্ট কম্প্রেশন এবং ভেন্টিলেশন, তাহলে একটা মিনিটে 90টা চেস্ট কম্প্রেশন পাবে এবং ভেন্টিলেশন পাবে 30টা। ডেপথ কি? ডেপথ হচ্ছে যে আমরা সিপিআর যে দিচ্ছি সেটা কতটা ডেপথে যাবে, সেটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে 5 সেন্টিমিটার, চাইল্ডের ক্ষেত্রে 5 সেন্টিমিটার এবং ইনফ্যান্টের ক্ষেত্রে 4 সেন্টিমিটার। এবং অ্যাডাল্টের ক্ষেত্রে এই যে লেখা আছে ম্যাক্সিমাম ডেপথ অফ অ্যাডাল্ট কম্প্রেশন দ্যাট রেস্কিউয়ার ডাস নট এক্সিড, মানে যে আমরা কম্প্রেশন দিচ্ছি তার যে ডেপথ হওয়ার কথা অ্যাডাল্টের ক্ষেত্রে কতটা হওয়ার কথা 5 সেন্টিমিটার, কিন্তু সেই ডেপথটা কোনোভাবেই যেন 6 সেন্টিমিটারের থেকে বেশি না হয়ে যায়, তাহলে কি রিব ব্রেকেজ হতে পারে বা বিভিন্ন আরও আদার কমপ্লিকেশান হতে পারে। পশ্চার অফ রেস্কিউয়ার, পশ্চার বলতে কি যদি আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে ধরি তাহলে কি আমরা 2 হ্যান্ড টেকনিক ইউজ করি, যদি আমরা চাইল্ডের ক্ষেত্রে ইউজ করি তাহলে কি 2 হ্যান্ড টেকনিক বা 1 হ্যান্ড টেকনিক, আর যদি ইনফ্যান্টের ইউজ করি তাহলে 2 ফিঙ্গার টেকনিক বা থাম্ব এনসার্কলিং টেকনিক। আমি লিখে দিচ্ছি অ্যাডাল্টের ক্ষেত্রে 2 হ্যান্ড টেকনিক, চাইল্ডের ক্ষেত্রে 2 হ্যান্ড বা 1 হ্যান্ড টেকনিক, আর ইনফ্যান্টের ক্ষেত্রে 2 ফিঙ্গার বা থাম্ব এনসার্কলিং টেকনিক, এটা হচ্ছে ইউজ করা হয়। এবার থার্মোজেনেসিস, নিওনেটদের ক্ষেত্রে কিছু কয়েকটা জিনিস আমি বলে রাখি। থার্মোজেনেসিস এখানে হচ্ছে নন সিভারিং থার্মোজেনেসিস দেখতে পাওয়া যায়। ব্রাউন ফ্যাট, আমাদের নিওনেটদের ক্ষেত্রে যে থার্মোজেনেসিস হয় তাতে ব্রাউন ফ্যাটের একটা বিশাল বড় মানে ভূমিকা রয়েছে, এবং এই ব্রাউন ফ্যাটের মধ্যে কি বলবো যে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট। ব্রাউন ফ্যাটে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে এবং এই মাইটোকন্ড্রিয়ায় প্রচুর পরিমাণে এফি দেখতে পাওয়া যায়, মানে আয়রন দেখতে পাওয়া যায়। ওকে, আর বাচ্চা কখনো টিয়ার হয় না, কালার ব্লাইন্ড, বাচ্চা কালার ব্লাইন্ড হয়ে থাকে, কালার ব্লাইন্ড হয়, ওকে, টিয়ার হয় না। তো আন্ডার 5 মর্টালিটি রেট, তো আন্ডার 5 মর্টালিটি মানে 5 বছরের কম, মানে কোনো একটা বয়সের বাচ্চা সব থেকে বেশি মৃত্যু কিসে হতে পারে, সেটা হচ্ছে ইম্যাচুরিটি নয়, প্রিম্যাচুরিটি, ঠিক আছে। এরপরে যে সমস্তগুলো জানো আমরা, নিউমোনিয়ার ক্ষেত্রে হতে পারে, নিউমোনিয়ার দ্বারাও ভালো রকম মৃত্যু হয়, কিন্তু ফার্স্ট হচ্ছে মোস্ট কমন কজ আন্ডার 5 মর্টালিটি রেটের, সেটা হচ্ছে মানে কমপ্লিকেশান রিলেটেড টু প্রিম্যাচুরিটি। ওকে, ব্রাউন ফ্যাট কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? ব্রাউন ফ্যাট দেখতে পাবে ইন্টারস্ক্যাপুলার রিজিয়ানে দেখতে পাবে, কিডনিতে দেখতে পাবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে দেখতে পাবে,
ঠিক আছে, নেপ অফ দ্য নেকে দেখতে পাবে, ইন্টারস্ক্যাপুলার এরিয়াতে দেখতে পাবে, এ সমস্ত জায়গাতে আমাদের দেখতে পাওয়া যায়। তো এটাই আমাদের আজকে মোটামুটি বেসিকের কিছু পোর্শন আমরা সারলাম, পেডিয়াট্রিকের বাকি অংশ আমরা পরবর্তী কোনো ভিডিওতে বলবো। থ্যাংক ইউ।